400 পয়েন্ট এক লাফে উঠে গেছে, 23,000-এর উপরে উঠে গেছে। যুদ্ধ কমিয়ে দেবে এবং শান্তিতে ভরিয়ে দেবে এমন আশ্বাস দিচ্ছে। আপনি কি নেচে উঠছেন? দেখবেন নেচে নেচে যেন আপনার পা হাত পা ভেঙে না যায়। আপনাদেরকে সবাইকে বলছি, সতর্ক থাকুন, সতর্ক থাকা উচিত এবং সতর্ক হবার সময় আমাদের এসেছে। সব সময় সমস্ত কিছু চকচকে জিনিস যা তা কিন্তু শোনা হয় না। মার্কেট উঠছে, মার্কেট আগের দিনও তার ধাক্কা সামলে উপরের দিকে ওঠার চেষ্টা করছে এবং ট্রাম্প ঘোষণা করেছেন যে এখন অন্তত পক্ষে 5 দিন আমি আর কোনো যুদ্ধ করব না এবং তারপর দেখা যাবে। আমি শান্তির বার্তা দিচ্ছি, আমি পিছিয়ে দিচ্ছি 48 ঘন্টার জিনিসকে আমি 5 দিন করে দিলাম। খুব ভালো, মার্কেট রিঅ্যাক্ট করেছে, মার্কেট সম্মান দিয়েছে, মার্কেটে খুশির বাতাবরণ এসেছে, কিন্তু দুবাহু তুলে দিয়ে নাচার সময় বোধহয় আসেনি। আমাদেরকে প্রত্যেককেই আমাদেরকে সতর্ক হতে হবে। তো চলুন 27 তারিখে নিফটি কী করতে পারে, নিফটির গুরুত্বপূর্ণ লেভেলসগুলো কী কী এবং আগামী দিনগুলোতে কেমন হতে পারে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। ভিডিও শুরু করার আগেই প্রথমেই একটা ডিসক্লেমার দিয়ে দিই যে আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। নিজের মতো করে বকবক করি, কিছু তথ্য দিই, কিছু অ্যানালিসিস করি নিজের মতো। আপনার যদি শোনার আগ্রহ থাকে আপনি শুনবেন, কিন্তু সিদ্ধান্ত নেবেন নিজের বুদ্ধিতে। আমি কোনো রকম আপনাকে বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না, সে দেওয়ার অধিকার ক্ষমতা কোনোটাই আমার নেই। আমি আমার নিজের মতো করে অ্যানালিসিস করছি এবং অ্যানালিসিসের পদ্ধতিতে সময়ে আমি আমার নিজের কিছু ইন্ডিকেটারও ব্যবহার করতে পারি, যেগুলো আপনারা কোনো জায়গাতেই পাবেন না। সেগুলো প্রিমিয়াম ইন্ডিকেটর। তার সাহায্য নিয়েও যে আপনি বাইসেল নেবেন তা কিন্তু নয়। আপনি নিজেদের মধ্যে বিচার বিবেচনা করুন এবং তারপর সিদ্ধান্ত নেবেন। তো চলুন এক এক করে বোঝার চেষ্টা করি যে কী ঘটনা ঘটেছে। প্রথমে এই সমস্ত কিছু হবার আগে আমরা একটা ঘটনাকে দেখি এবং ঘটনা প্রবাহটাকে বোঝার চেষ্টা করি, যেটি আপনাদেরকে কাজে লাগবে। সেটা যে দেখুন 48 ঘন্টা এবং 5 দিন দুটো ডেডলাইন রয়েছে। এখন ডোনাল্ড ট্রাম্প কি চাইছেন, তিনি কিঞ্চিত বিপদে পড়েছেন। হারতে হারতেও কিন্তু জিতে যাচ্ছে ইরান। ইরানের হয়তো এত ক্ষমতা নেই, পিছন থেকে ব্যাকআপ তাকে দেওয়া হচ্ছে, সে সমস্ত গল্প আপনারা সব শুনেছেন, সব জানেন। কিন্তু বিষয় হচ্ছে যে দেখুন এই যে 5 দিনের পর এখন কিন্তু খুবই ইউএস বলছে যে দেখুন আমরা সমঝোতা করে নিই, স্ট্রেইট অফ হরমুজকে খুলে দিই এবং সেখান দিয়ে অনায়াসে সমস্ত কিছু যাগ, নচেৎ সব স্তব্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং তুমি পরমাণু বোম করবে না, এই সমস্ত হাজার অনেক রকম শর্ত তার উপর চাপিয়ে দিয়েছে। ইরান কিন্তু এটা শুনবার মুডে নেই। ইরান কিন্তু খুব ভালো করে জানে যে ইউএস বলবে এক, করবে এক। সুতরাং এ কিন্তু ভিতরে ভিতরে তৈরি হচ্ছে। যে খার্গো দ্বীপের কথা শুনছেন, স্ট্রেট অফ হরমুজের কাছেই যেটি জায়গা রয়েছে, যদি আমাকে স্ট্রেট অফ হরমুজকে দখল করতে হয় তাহলে তার কাছেই যে এরিয়াটা আছে সেইটাকে আমাকে দখল করতে হবে এবং সেইটা দখল করতে গেলে পরে বিমান হানাত আমি করলাম, কারণ তারাও অনেক বেশি ড্রোন চালাচ্ছে। সেই ড্রোনগুলোকে অল্প দামি ড্রোন চালিয়ে আমাকে বেশি দামি মিসাইল খরচ করতে হচ্ছে এবং আমি খুব বিপদে পড়ছি। তো যাই হোক, এবারে শোনা যাচ্ছে যে এই ধরনের কথাবার্তা এবং বিভিন্ন জায়গাতে কথা আসছে, সেটা হচ্ছে যে এরা কী করবে, গ্রাউন্ড লেভেলে একটা অ্যাটাকের ছক খুঁজছে। যদি গ্রাউন্ড লেভেল অ্যাটাক কখন করবে, যদি তাদের এই কথাবার্তা ফেল হয়, অর্থাৎ তারা যা শর্ত দিচ্ছে সবকটাই যদি ইরান মেনে নেয়, তাহলে আমরা কোনো রকম ধরনের অ্যাটাক করব না। তার জন্য 5 দিনের একটা দরকারি সময় দিয়েছে। এই সময়েই কিন্তু আমাদের রাজ্যসভাতে আমাদের প্রাইম মিনিস্টার তিনি বক্তব্য রেখেছেন এবং আপদকালীন সময়ে কি কি করা উচিত সেই রকম ধরনের আচার আচরণ আমাদেরকে বলেছেন। তিনি বলতে এসেছেন, তার মানে তিনি আশা করছেন যে এমন কিছু হতে পারে। সুতরাং এই যে ইরান হয়তো শুনবেন না বা শুনতে পারে না, তো তার থেকে আপনার থেকে এই দপ্তরের, নিশ্চয়ই ভারতবর্ষের ইন্টেলিজেন্স দপ্তরের কাছে অনেক বেশি খবর আছে, তো তারা আমাদেরকে সতর্ক করছেন। সুতরাং আমাদেরকেও সতর্ক হতে হবে। আমরা এই মার্কেট উঠছে বা আরও উঠে যেতে পারে এর ভরসা করে কিন্তু আমরা বসে থাকতে পারি না। আমরা দেখব যে ভালো লেভেলের উপরে সাস্টেন করলে তবেই আপনি আপনার সমস্ত রকম ধরনের যে
ইনভেস্টমেন্ট প্রসেস যেটাকে আপনি করবেন বলে ঠিক করেছেন সেটাকে আপনি স্থগিত রাখতে পারেন যদি আপনার বোধ হয় যে কিছুদিন দেখি আরও, তারপর আমি বিচার বিবেচনা করব। তো দেখুন, এই শর্তগুলো হয়তো ইরান মানবে না। যদি না মানে তাহলে পরে কি ঘটনা ঘটবে না, তাহলে পরে এরা কি অ্যাটাক করবে, এবং অ্যাটাক করলে সেটা কিন্তু ফাইনাল অ্যাটাক হতে চলেছে। সেটা হয়তো ফাইনাল অ্যাটাক হবে, এবং যে সমস্ত বড় বড় বিশেষজ্ঞরা রয়েছেন, সেটা অক্সফোর্ডের বিশেষজ্ঞ হতে পারে, সেটা শেয়ার মার্কেটের বড় বিশেষজ্ঞ হতে পারেন, সেটা আমাদের বড় ইকোনমিস্ট হতে পারেন পৃথিবীর, তারা কিন্তু প্রত্যেকেই বলছেন বেশি কিছু করতে হবে না। আপ টু 31 মার্চ যদি হরমুজ বন্ধ থাকে তাহলেই কিন্তু ক্রুড অয়েল আকাশ ছোঁয়া হয়ে যেতে পারে, এবং তার দরুন সমস্ত কিছু বন্ধ হবে। এর মধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই শুনেছেন যে কুয়েত অন্ধকারে অমুক জায়গাতে তেল পাওয়া যাচ্ছে না, আমাদের পড়শি দেশে লম্বা লম্বা লাইন হচ্ছে তেলের, এই সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন। চতুর্দিকে এনার্জিকে নিয়ে একটা হাহাকার চলছে। আমাদের দেশ অনেক বেশি, অর্থাৎ ইন্ডিয়া অনেক বেশি সেফ জায়গাতে রয়েছে, আমাদের তেলের কোনো অসুবিধা নেই বলে তারা জানিয়েছেন। গ্যাসের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা। তেল আমরা কোনো না কোনো জায়গা থেকে হয়তো ম্যানেজ করে নিতে পারি, কিন্তু যেখানে এলপিজির কথা হচ্ছে, গ্যাসের কথা হচ্ছে, সেই গ্যাসের কিন্তু ম্যাক্সিমামটাই আমরা ওই স্ট্রেট অফ হরমুজ দিয়ে পেরিয়ে আসা এই জাহাজগুলো থেকে নিয়ে থাকি, অর্থাৎ এই মিডল ইস্টের এই দেশগুলো থেকে কিন্তু আমরা নিয়ে থাকি প্রায় 80%। সেক্ষেত্রে এটি কিন্তু হবে। এবার এটি কেবল রান্নার গ্যাস বলে আপনি ভুল করবেন না। আমরা যখন শেয়ার মার্কেটের কথা বলছি, এমন অনেক বড় বড় কমার্শিয়াল ফ্যাক্টরি, কমার্শিয়াল কোম্পানি চলে যাদের এলপিজির উপরে ভরসা করেই চলতে হয়। প্রচুর পরিমাণ এলপিজি তাদেরকে লাগে, প্রচুর পরিমাণ গ্যাস তারা কনজিউম করে। সেই সমস্ত কিছু কোম্পানিগুলো কিন্তু বন্ধ হয়ে আছে। আপনাদের এই ভিডিওটি দেখার পরেই একটি কাজ হওয়া উচিত যে এলপিজি দিয়ে চলা কোম্পানিগুলো, সেক্টরগুলো, ফ্যাক্টরিগুলো তাদের কি ধরনের সেগুলোকে নাম করা, এবং তারপর এক এক করে সেই কোম্পানিগুলো কি করছে, তাদের কি প্রোডাকশন বন্ধ আছে, তার সম্পর্কিত কি নিউজ মার্কেটে রয়েছে সেগুলোকে দেখা, সেগুলোকে শোনা, সেগুলোকে অনুভব করা। তবে আপনি বুঝবেন যে কোন সেক্টরের উপরে বড় প্রভাব আসতে চলেছে, এবং এটাকে নিয়ে একটু পড়াশুনো করা। তার মানে কি এলপিজিকে নিয়ে আমাদের চরম ক্ষতিকর জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি? তাও নয়, আমাদের কাছে যথেষ্ট রয়েছে, সেই রকম ধরনেরই আমাদের প্রাইম মিনিস্টার ঘোষণা করেছেন, এবং অন্যান্য অফিসিয়ালসদের কাছ থেকে সেরকম বক্তব্য পাচ্ছি। কিন্তু তাহলেও একটা ক্রাইসিস তো আছেই, যার জন্য আমাদের এই 25 দিন 45 দিনের যে সময় অন্তরাল সেটাকে দেওয়া হয়েছে, এবং এটা যদি কন্টিনিউ হয় তাহলে হয়তো আরও বেশি প্রভাব পড়তে পারে স্বাভাবিকভাবেই সব জায়গাতেই। এবং কেবলমাত্র এটা নয়, আপনারা শুনলে অবাক হবেন যারা এখনও পর্যন্ত এই নিফটি অ্যানালিসিস শুনতে এসে মার্কেটের কথা শুনছেন, তারা জানবেন যে আমাদের যে ইউরিয়ার ম্যাক্সিমাম জিনিস কিন্তু এখান থেকে এক্সপোর্ট হয়। আপনাদেরকে বুঝতে হবে যে এর বৈশিষ্ট্য কী হতে পারে। যারা শুনছেন তারা মন দিয়ে শুনুন। এখন চলছে কিন্তু মার্চ, এরপরে হচ্ছে এপ্রিল চালু হয়ে গেল বলি, এবং মে, এবং তারপর জুন। এই মেয়ের শেষের দিক থেকে এবং জুন মাসের প্রথম দিকে কিন্তু ইউরিয়া প্রচুর পরিমাণে কাজে লাগে। কারণ হচ্ছে আমরা সবাই কি করি, আমরা কৃষি আমাদের মেন জীবিকা, এবং যখন চাষের জন্য কিন্তু ইউরিয়া প্রচুর পরিমাণে, আমাদের এত বড় দেশ সেখানে কিন্তু ইউরিয়া প্রচুর পরিমাণে কাজে লাগে। এখন যদি ইউরিয়া না আসে তাহলে আপনি বুঝতে পারছেন ইউরিয়াকে যদি কতটা মজুত আছে আমি জানি না, আমি এখনও সেটা সঠিকভাবে আপনাদেরকে তথ্যটা দিতে পারবো না। যাই হোক, এখান থেকে কিন্তু ইউরিয়া আসে, অনেক ইন্ডাস্ট্রিতে কাজে লাগা সালফার সেখান থেকে আসে। সুতরাং কেবলমাত্র তেল আর এই সমস্তের ওপরেই কিন্তু আপনি যে আপনার মনোযোগ দিয়ে রাখবেন তা না, আপনার কাজ হচ্ছে এই সামগ্রিক পরিস্থিতিটাকে বিচার করা, এবং আর কি হয় সেই সমস্ত জিনিসকে নজর করলে তবেই আপনি একজন ভালো ব্যবসায়ী হয়ে উঠতে পারবেন। শেয়ার মার্কেট যখন করছেন তখন আপনি ভালো ব্যবসায়ী হয়ে ওঠা উচিত আপনার, যে কোন জায়গাতে আমার অসুবিধা, কোন জায়গাতে আমার ঠিক, সেগুলোকে আপনাকে বুঝতে হবে। এই সময় কোনটাতে আপনার সুবিধা, কোনটাতে অসুবিধা, এই জায়গাগুলোকে বোঝার চেষ্টা করতে হবে। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল। সুতরাং মেন কথা বলছি, আপনি চোখ মুখ খোলা রাখুন। নিফটি যদি আকাশে উঠে গিয়ে 35,000 হয়ে যায় কালকে, খুবই ভালো কথা, কিন্তু তার সত্ত্বেও আপনার মনে যেন জিজ্ঞাসা চিহ্ন থাকে, তার সত্ত্বেও আপনার কাছে যেন লেভেলস থাকে, তার সত্ত্বেও আপনার কাছে যেন সিস্টেম থাকে, এভরিথিং থাকে। অর্থাৎ মার্কেট উঠছে ঠিকই আছে, আমি যেন সমস্ত কিছু বুঝে যাই এবং চোখ কান খোলা রেখে যাই, সেটাই কিন্তু আমাদের উচিত কাজ হচ্ছে।
সুতরাং 400 পয়েন্ট উঠে গেছে, এটা দেখে আমাদের নাচানাচির কোনো করার ব্যাপার নেই। দেখুন 465 উপর থেকে 100, আপনি বলতে পারেন যে 160 পয়েন্ট নিচে শেষ হয়েছে, মাইনাস হয়েছে, আর নিচের দিক থেকে কিন্তু মোটামুটিভাবে আপনি যদি বলেন তাহলে 240 পয়েন্ট উপরে উঠেছে। সুতরাং বায়ার্স যে ছিল এবং একটানা বায়ার্স ছিল আগের দিনে, সেটা কিন্তু আমরা বুঝেছি, এবং একটানা বায়ার্সটা কিন্তু খুব ভালো লক্ষণ ছিল না, যেটি মার্কেটের শেষের দিকে কিন্তু সেই জন্য রিয়াক্ট করেছে। যখন আপনার কোনো না কোনো জায়গাতে একটা সুইং হওয়া উচিত অথচ সেই নিচের দিকের সুইংটা হচ্ছে না, টানা বেড়ে চলেছে, তার মানেই হচ্ছে ডাল মে কুচ কালা হয়। খানিকক্ষণ পর বা কিছুদিন পর বা কিছুক্ষণ পর তাকে কিন্তু সেই জায়গাতে নেমে আসতে হবে। স্বাভাবিকভাবেই মার্কেটের চলন হচ্ছে এরকম করে চলতে থাকবে, তবে আমাদের ভালো লাগবে। একটানা বেড়ে চললো, নামছে না, একটানা বেড়ে চললো, একে কোনো না কোনো জায়গাতে হাঁপাতে হবে এবং থামতে হবে। একটানা এতটা বৃদ্ধি কিন্তু ভালো নয়, যেটি আমরা আগের দিনে মার্কেটে গিয়েছি। যদি উঠতাম, তারপর একটা জায়গাতে রিটেস্ট করে আবার উঠতাম, আবার যেতাম, একটা প্রপার ওয়েতে উঠতাম, তাহলে দেখতে অনেকটা ভালো নিকলো। তার মানে আমরা প্রফিট বুকিং করতে যাচ্ছি। তো মার্কেটে সেটা আগের দিনে খুব একটা ভালো দেখা যায়নি। এটা প্রতিদিন যেটা হয় না, তবে কোনো সময় যেটা একদম পিওর ট্রেন্ডিং ডে, অর্থাৎ বুলিশ তো বুলিশ, বিয়ারিশ তো বিয়ারিশ, এমন দিন কিন্তু দেখা যায় এবং সেটি পরে কিন্তু শোধ তুলে নেওয়া হয়। আজকেই তুলে নেওয়া হয়েছিল, কারণ আগের দিনই তুলে নেওয়া হয়েছিল। দেখুন মান্থলি টাইম ফ্রেমে আমরা খুবই ভালোভাবে দেখেছি যে আমাদের সাপোর্ট লেভেলে সাপোর্ট নিয়েছে এবং এই লেভেলে সাপোর্ট নেবার চেষ্টা করছে। এখনও পর্যন্ত কিন্তু আমাদের কাছে 4টে দিন হাতে রয়েছে, মানে আমি দিন হিসেবে, ট্রেডিং ডে হিসেবে বলছি না, দিন হিসেবে বলছি, 4টে দিন রয়েছে আমাদের হাতে। তো দেখা যাক কোথায় বন্ধ করে, তখন আমরা মান্থলি আলাদা আলোচনা করব। উইকলিতে উপরের দিকে এই জায়গাটি আমাদের কাছে ধাক্কার জায়গা, এটি সাপোর্ট এবং তার নিচে এটি সাপোর্ট, এই পর্যন্ত জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং এই পর্যন্ত দাঁড়িয়ে থাকার উপায়ও আমাদের রয়েছে। এখনও আমাদের উইকলি ক্যান্ডেল শেষ হয়নি, আমাদের হাতে আর একটি মাত্র দিন রয়েছে, সেটি হচ্ছে 27 তারিখ, কালকে। এবং মজার ব্যাপার শুনুন, কালকে হচ্ছে শুক্রবার, তারপর দিনে শনি হচ্ছে 28, রবি হচ্ছে 29, সোমবার হচ্ছে 30 এবং মঙ্গলবার হচ্ছে 31, যেদিন এক্সপায়ারি হওয়ার কথা, কিন্তু এই দিন কিন্তু মার্কেট বন্ধ থাকবে। সুতরাং এক্সপায়ারি কিন্তু কোন দিন হচ্ছে 30 তারিখে আমাদের কাছে, এই দিন আর ওই দিন, তাহলে টাইম দিকে কিন্তু ভালো হতে পারে, সেই দিকে কিন্তু নজর রাখবেন। এবং হু করে মঙ্গলবার যেহেতু না হয় এগিয়ে গেছে এবং যেহেতু বৃহস্পতিবারও অফ আছে, সুতরাং আমাদের কাছে একটা শর্টার উইক, অর্থাৎ সপ্তাহ ছোট হলে পরে সেখানে কিন্তু ডিকের প্রভাবটা ভালো করে দেখা যায় এবং অনুভব করা যায়। সুতরাং সেটার দিকে আপনারা খেয়াল রাখবেন। সেটা যেমন অপশন ট্রেডিং যদি করে থাকেন, তাহলে এই জিনিসগুলোকে আপনাকে বুঝতে হবে। আমি এটাকে বন্ধ করে দিচ্ছি এবং বন্ধ করে দিয়ে আমি আনরাইভেলড ইন্ডিকেটার লাগাচ্ছি এবং সেখানে দেখাচ্ছি যে সেখানেও কিন্তু যে ইন্ডিকেটারের জন্ম অনেক আগে হয়েছে, যে লেভেলসগুলো আপনাকে বহু আগে দিয়ে দিয়েছিল, যে দেখুন শর্ট লেভেল করবেন এর উপরে, এর নিচে এবং পরপর চলবে, তারা কিন্তু আপনাকে যে লাস্ট অবধি জোনটা দিচ্ছে, সেই জোন অনুযায়ী কিন্তু মোটামুটিভাবে দেখুন কাজ করছে। উপরের দিকে 23,511.77, রাউন্ডলি 23,500 আপনার কাছে রেজিস্ট্যান্স লেভেল হিসেবে কাজ করবে এবং কাজ করেছে। যদি উপর দিকে যায়, তাহলে আপনারা মনে রাখবেন এই ছুঁচলো অংশ কিন্তু আপনার কাছে রেজিস্ট্যান্স হিসেবে থাকবে। তার আগে যদি ছোট রেজিস্ট্যান্স কিছু থাকে, তাহলে এটি থাকবে। মেজর রেজিস্ট্যান্স কিন্তু 24,215, যেটি অনেক দূরের গল্প, আপাতত আমরা বুঝছি না। হতেও পারে কোনো কারণে সেটা বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন হতে পারে। আর যদি খারাপ খবর কিছু থাকে, তাহলে মার্কেট নিচের দিকে পড়বে, সেটা আপনারা জানেন, সেটা আমাকে নতুন করে কিছু বলতে হবে না, সেটাই আমি এতক্ষণ থেকে বললাম। চলে আসুন ডেলি ক্যান্ডেলে দেখতে বেশ সুন্দর লাগছে। ডেলি ক্যান্ডেল মার্কেট ঠিক জায়গা থেকে সাপোর্ট নিয়েছে, প্রথমে রেজিস্ট্যান্স খেয়েছিল, তার উপর ওপেন হয়েছে এবং ওয়ান কাইন্ড অফ ওপেন ইকুয়াল টু লো ক্যান্ডেল তৈরি করে মার্কেট কিন্তু তার উপরে রেজিস্ট্যান্সের উপরে ক্লোজ করেছে। এর সামনে কিন্তু তার মাথার উপরে এই অংশ রয়েছে দায়ী, যেটিকে আমরা বলতে পারি যে 23,600 কিন্তু ইমিডিয়েট একটা রেজিস্ট্যান্স জোন, এবং তার উপরেও যদি ওঠে, তাহলে এই লাল দাগ এবং এই রানি কালারের জোন, এই সব মিলিয়ে বা বেবি পিঙ্কের জোনটা, এটি কিন্তু মোটামুটিভাবে 23,700 আপনি বলতে পারেন। এটি কিন্তু অত্যন্ত স্ট্রং একটা রেজিস্ট্যান্স জোন মার্কেটের ক্ষেত্রে। এখনো পর্যন্ত মার্কেটের ক্ষেত্রে 300 পয়েন্ট নিচে 23,000 আপনাকে সাপোর্ট দিচ্ছে। যদি কিছু ভুলচুক হয়, তাহলে পরে সে কিন্তু আবার কি করবে, নিচে নেমে যেতে পারে। মার্কেট সবই ভালো লাগলো, কিন্তু আমি বলবো যদি মার্কেট আবার একবার 23,000 বা
23,000-এর নিচে এসে একটু সাপোর্ট নিয়ে রিটেস্ট করার পরে মার্কেটে যায়, তাহলে পরে আমরা বেশ একটু শান্তি পাই। কেন পাই? দেখুন, এই অঞ্চলে একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, ব্রেকআউট করেছে। মনে করতে পারেন যে এখানে একবার থেমেছিল, সুতরাং এই অংশটাকে একটা গুরুত্বপূর্ণ লেভেল কল্পনা করলেন, এবং এটা কিন্তু মডিফাইড লেভেল। আমি কিন্তু এই লেভেলটা পরিবর্তন করিনি, কিন্তু এটা মডিফাইড লেভেল হয়েছে। তো সেই মডিফাইড লেভেলকে দেখুন ব্রেকআউট করেছে। এবার যদি রিটেস্ট করে এবং তারপর যায়, এবং সেই জন্যই কিন্তু 23,000-এর নিচে এই 23,900, 23,800 এই লেভেল পর্যন্ত এসে একবার টাচ করে এবং তারপর উপর উঠে যায়, তাহলে পরে আমরা বুঝবো যে একটা গুরুত্বপূর্ণ লেভেলকে ব্রেক করলো, রিটেস্ট করলো, এবং তারপর বুম। তো সেটা যদি করতে পারে ভালো কথা। যদি টানা সে উঠতে থাকে, তার মানে কোনো না কোনো সময় তাকে কিন্তু পড়তে হবে সে রিটেস্ট করে যায়নি। এমন নয় যে রিটেস্ট না করলে পরে তাকে ফিরতেই হবে, তবে জেনারেলি প্রবাবিলিটি এরকম দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে, তাই আমি সেটা বললাম। আচ্ছা, সুতরাং আমরা ডেলি টাইম ফ্রেমে সতর্ক হবেন। এই ধরনের মুভ আপনি বুঝতে পারবেন না। বিরাট গ্যাপ আপ, বিরাট গ্যাপ ডাউন, যা খুশি হতে পারে যে কোনো সিদ্ধান্তে, যে কোনো বোমে, যে কোনো স্টেটমেন্টে। সুতরাং তবুও লেভেলগুলো আপনাকে গুরুত্ব দেবে, তার আশেপাশে থাকলে আপনি ট্রেড করবেন। 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি দেখেন, তাহলে আগের দিনের সাপোর্ট লেভেলে মার্কেট খুলেছিল, গ্যাপ আপ খুলেছিল, কিন্তু সাপোর্ট লেভেলে খুলেছিল। সেখান থেকে খুলে সে যখন এই লেভেলটাকে ক্রস করে, তখন একটা লেভেল থেকে আরেকটা লেভেল দেয়, উপরের দিকে গিয়েছিল। এই যে জায়গাটা, এটা একটু বাড়াবাড়ি রকমের বৃদ্ধি। আমার মনে ছিল একে তো গ্যাপ আপ, তারপরে এতটা বৃদ্ধি, একটু বাড়াবাড়ি রকমের বৃদ্ধি। এই বাড়াবাড়ি রকমের বৃদ্ধির জন্যই সেই জায়গাতে ফেরত এসেছিলো। যদি এই বৃদ্ধিটা আবার পরে একটুখানি নেমে গেল, একটুখানি রিটেস্ট হলো, একটুখানি দাঁড়ালো, একটুখানি বায়ার্সদের সঙ্গে সেলার্সদের একটু মারপিট হলো, কেবল আমি জিতলাম। সুতরাং আমরা বুঝতেই পারছি এর যা ক্ষমতা, সেই ক্ষমতা এর ছিল না, এবং সে একটুখানি দুর্বল হলো, মার্কেটে এলো, এবং তারপর তাকে নামিয়ে দিল, এবং যে অঞ্চল থেকে বাড়াবাড়ি সেই অঞ্চলে কিন্তু তাকে এসে দাঁড়াতে হলো। ঠিক আছে, আপনি যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে এই পুরো ব্যাপারটাকে দেখেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন যে একটা লেভেলকে মেনটেন করছে। আমরা সেদিনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। তো খুব ফাইন, এই লেভেল অনুযায়ী আপনি দাগ দিয়ে রাখুন। যদি এর নিচে মার্কেট আসে, তখন নিচের দিকে, আর উপরের দিকে গেলে পরে উপরের দিকে। এবারে চলে আসুন আপনি 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে বিষয়টা বুঝতে পারবেন যে বাড়াবাড়িটা আমি কেন বলছিলাম। একটা ক্যান্ডেল গ্রিন, 2, 3, 4, 5, 6, 7, 8টা ক্যান্ডেলে বাড়াবাড়ি হয়েছে। সুতরাং কোনো একটা জায়গাতে, এইরকম জায়গাতে এসে আপনার মনে হচ্ছে না যে খুব ভালো হলো, এবার একটু হাঁপাচ্ছি, এবার একটুখানি নিচে আসুন না, নিচে এসে সাপোর্ট নিয়ে উপর দিকে যান, ভালো হতো। কিন্তু যে অঞ্চল থেকে বাড়াবাড়ি শুরু হয়েছে, আপনি দেখুন মার্কেটকে সেই অঞ্চলে কিন্তু আসতে হয়েছে। এমন নয়, এটা কোনো স্ট্র্যাটেজি নয় যে সেই রকম হলে পরে নিচে আসে, কিন্তু এমন ঘটনা ঘটার দেখা যায়। যেমন আগের দিনে যদি আপনি দেখেন, তাহলে একটা জায়গাতে সে সাপোর্ট নিয়েছিল, একটুখানি সে কী করেছিল, দাঁড়িয়েছিল। তো টানা উঠছে, টানা উঠে একেও ভাঙলো, এবং এ ভাঙার পরও গেল। কিন্তু দেখুন কোনো না কোনো জায়গাতে একটুখানি কোনো জায়গাতে বাড়াবাড়ি মনে হচ্ছিলো, এবং তার জন্যই এই যে টানা বৃদ্ধি, তার জন্য সে কিন্তু একটু রিটেস্ট করেছে। রিটেস্ট করার পরেও সে একটা বিরাট বৃদ্ধি, তাহলে স্বাভাবিকভাবেই সে একটা রিটেস্ট করবে। গল্প তো আর শুধু একদিনে তৈরি হয় না, গল্প কিন্তু কী চলে, গল্প চলে টানা। শেয়ার মার্কেটে কিছু কিছু সময় টানা গল্পটা চলে। যে গল্পটা এখান থেকে ঘুরতে শুরু করেছিল, সেই গল্পটাই কিন্তু টানা চলছে কদিন থেকে, তাই না? বেশ, এবারে 15 মিনিট টাইম ফ্রেম আমাকে যদি করতে হয়, তাহলে আপনি উপর থেকে পরিষ্কার বুঝতে পারছেন যে বাবা কিন্তু মাথা নামিয়ে দেওয়ার মতো একটা পজিশন তৈরি করেছে। উপরে ট্রিপল টপ তৈরি করেছে, নাম 2, 3 টেবিল টপ তৈরি করেছে। সুতরাং আপনার পাখির চোখ হবে এই লেভেলটি। যদি লাইভ মার্কেটে যদি দেখেন যে এর ওপরে মার্কেট উঠলো এবং সাস্টেন করলো, তাহলে আপনি কিন্তু এই টার্গেটের জন্য ভাবনা চিন্তা করতে পারেন। আর যতক্ষণ না পর্যন্ত এই টার্গেটে ভাঙবে, ততক্ষণ পর্যন্ত আপনি আর উপরের দিকের কথা ভাববেন না। যদি নিচে থেকে ধরতে পেরেছেন, তাহলে আপনি প্রফিট বুকিং করবেন। এবারে এই জায়গাটাতে কি থাকবে দেখুন, একটা বক্স প্যাটার্নের মতো তৈরি করছে, ভেঙেছে। উপরের দিকে যদি এটা রিটেস্ট করে এবং তারপর মার্কেট নেমে যায়, যদি মনে করুন কাছাকাছি এরকম জায়গাতে খুললে, তার মানে জানবে রিটেস্ট। যদি উপরে উঠে সাস্টেন করে, তবেই আমি যাব, আর নচেত কিন্তু আদারওয়াইজ আমি নিচের দিকে চিন্তা ভাবনা আর রাখবো। তো এই হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেমের অ্যানালিসিস। এরপরে আমরা চলে যাই 5 মিনিটে। 5 মিনিটে দেখলে পরে আরও ভালোভাবে বুঝতে পারবেন। 5 মিনিটে দেখুন বাড়ছে, একটা লেভেল থেকে একটা লেভেল, একটা লেভেল থেকে আরেকটা লেভেল, একটা লেভেল থেকে এখানে ছোঁয়নি, লেভেলটাকে ছুলো এবং তারপর আবার গেল। এখানে একটা ডবল টপ তৈরি হলো, একটা এম প্যাটার্ন তৈরি হলো। আপনি যদি খুব মন দিয়ে দেখেন, তাহলে একটা এম প্যাটার্ন তৈরি হলো। 3বার টপ জায়গাতে আপনাকে সমস্ত রকম ব্যাপার সে দিয়েছে। প্রথম নাম্বার দেখুন ডবল টপ দিল এবং মার্কেট নামলো। দ্বিতীয় নাম্বার এখানে কী করলো, এখানে একটা বক্স প্যাটার্ন তৈরি করার চেষ্টা করলো, সাস্টেন করার চেষ্টা করছিল, নেমে গেল।
প্রত্যেকবার উঠছে নামছে, উঠলো এবং তারপর সাস্টেন করার চেষ্টা করলো যে এবার ব্রেক করে উপর দিকে যাব, কিন্তু তাকে নিচে নামিয়ে দেওয়া হলো। একই রকমভাবে উপরে যখন গেল আপনি দেখতে পাচ্ছেন আবার এম প্যাটার্ন তৈরি করলো এবং মার্কেটকে নিচে নামিয়ে গেল। তো ঠিক আছে, লেভেলের কাছে এমন ধরনের ঘটনা হয় এবং তাকিয়ে দেখুন এর জবাব কিন্তু এই ক্যান্ডেল। একে জবাব দেওয়ার জন্য কিন্তু এই ক্যান্ডেল, যে তুমি তো উঠিয়ে নিয়ে গিয়েছিলে এবং সাস্টেন করার চেষ্টা করছিলে এতক্ষণ থেকে, দেখো তোমার যোগ্য উত্তর দিলাম, তুমি পারলে সামলাও। এবং মার্কেটকে দেখা গেল মার্কেট নিচে নামলো, রিটেস্ট করলো এবং তারপর নিচে লেভেলে এলো। এবং যে জায়গাটাতে একটুখানি যেন তার মনে হয়েছিল যে যাবো কি যাব না, নিচের দিকে এসেছিল, সেই জায়গাটা থেকে এই জায়গাটা থেকে মার্কেট ঘোরার একটা উচিত বা প্রবণতা ছিল এবং সেই জন্যই মার্কেট একটা নিচের দিকে মুভ এসেছিল এবং মুভ আসার পর কিন্তু অ্যাবনর্মালি মার্কেটটাকে তুলে নিয়ে গেছে। যে জায়গাটাতে অ্যাবনর্মালি তুলে নিয়ে গেছে মার্কেট কিন্তু ঘুরে এসে সেই জায়গাটাতেই আবার এসেছে, কারণ সেখানে গোলমাল ছিল এবং সেটি যখনই সময় পেয়েছে, সুযোগ পেয়েছে, মার্কেট কিন্তু নিচের দিকে এসেছে। এটা গেল 5 মিনিটের টাইম ফ্রেমে। আমরা একটুখানি ওপেন ইন্টারেস্টকে দেখে নিই। 30শে মার্চের যদি ওপেন ইন্টারেস্ট আমরা দেখি তাহলে সেদিন পর্যন্ত আমাদের সাপোর্ট আপাতত 350 লেভেলে। 350 লেভেলে কিন্তু আমাদের সাপোর্ট আছে, খুব বেশি সাপোর্ট যাচ্ছে তা বলবো না, কিন্তু তবুও সাপোর্ট আছে। এবং পুট ওয়াই চেঞ্জ হয়েছে ইন্টারডেতে 35,000, যেখানে কল ওয়াই চেঞ্জ হয়েছে মাত্র 16,000। তার মানে কোনো না কোনো জায়গাতে মার্কেটটাকে এই জায়গাটাতে ধরে রাখার একটা চেষ্টা 300তে হচ্ছে। নিচের দিকে যদি যাই তাহলে দেখব কলটা কিন্তু ভয়ে পালিয়েছে, 50-13 জন কিন্তু কল পালিয়েছে। এই জায়গাটা একটু ভাবার কথা, আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি আপনি 23,200কে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে পুট ওয়াই রয়েছে 52,434, অর্থাৎ রেজিস্ট্যান্সের তুলনায় সাপোর্ট কিন্তু ভালো রয়েছে। কল যেখানে রয়েছে 27,504, সেটা এতে রয়েছে 52,000, ডবল, প্রায় ডবল। তাহলে সুতরাং এখানে প্রচুর পরিমাণ সাপোর্ট আছে, এটা আপনি বুঝতেই পারছেন। কিন্তু যেটা আনন্দের কথা সেটা হচ্ছে এখন কিন্তু এক্সপায়ারি দূরে আছে, তার সত্ত্বেও কিন্তু মার্কেট কি করেছে না 5,000 জন কিন্তু কল রাইটার পালিয়ে গেছেন। আচ্ছা, আপনারা জানি না আপনারা নোট করেছিলেন কি না, আগের সপ্তাহে যেখানে স্ট্রাইক প্রাইস ছিল এবং মডিফাইড স্ট্রাইক প্রাইস ছিল, তো মডিফাইড ম্যাক্স পেনের কাছাকাছি কিন্তু মার্কেট বন্ধ হয়। এখানে মার্কেট পেন কিন্তু আপনাকে দিচ্ছে 23,500 এবং মডিফাইড হচ্ছে 292। তাহলে 23,300-র কাছাকাছি কিন্তু মার্কেট ক্লোজ হতে পারে, বা 300 থেকে 500-র মধ্যে ক্লোজ হতে পারে, আমরা কিন্তু ধরে নিতে পারি। আজকের ডেটা অনুযায়ী আমরা দেখব এরপরের দিন অর্থাৎ শুক্রবারের কোনো পরিবর্তন হয় কি হয় না, এবং সোমবার দিনে এক্সপায়ারিটা কোথায় হচ্ছে সেটাকে নজর করে রাখবেন, এবং এর মডিফিকেশানগুলো কেমন করে হচ্ছে, কেমন করে চেঞ্জ হচ্ছে সেগুলো কিন্তু একটু নজর করে রাখবেন। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত। নমস্কার, ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, সবল থাকুন, ভালোভাবে কাজ করুন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। নমস্কার, ধন্যবাদ।